পর্ব ৩৯-এ বলেছিলাম যে রাজা ক্ষীরধারা যুদ্ধে নিহত হওয়ার পর তার বংশধরেরা আবার আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। পরিস্থিতি বিচার করে রাজা গুহশিব প্রমাদ গুনলেন। তারপর তিনি কি করলেন সেই কথাই শুনব আজ। নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্ব ৪০-এ সকলকে স্বাগত। গুহশিব বুঝেছিলেন যে বুদ্ধের পবিত্র দেহাবশেষ ভবিষ্যতে তার পক্ষে রক্ষা করা খুবই কঠিন হয়ে উঠবে। তাই তিনি গোপনে তার কন্যা হেমমালা ও জামাই উজ্জয়িনীর রাজকুমার দন্তকুমারকে দিয়ে সেই পবিত্র দেহাবশেষ সিংহলে পাঠাবার ব্যবস্থা করলেন। সে যুগে পুরী থেকে দন্তপুর জলপথ থাকা সত্ত্বেও প্রথমে তারা দন্তপুর থেকে স্থলপথে তাম্রলিপ্ত পৌঁছালেন, তারপর তাম্রলিপ্ত বন্দর থেকে সমুদ্রপথে পৌঁছালেন সিংহল দ্বীপের লঙ্কাপত্তন বন্দরে। এই বন্দরই আধুনিক সময়ে ইলংকেতুরে বন্দর নামে পরিচিত। এটির অবস্থান বর্তমানের পূর্ব শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালী জেলায়। সিংহলের তৎকালীন রাজা কীর্তিশ্রী মেঘবাহন সাদর অভ্যর্থনায় শ্রদ্ধার সঙ্গে বুদ্ধের দেহাবশেষ গ্রহণ করলেন এবং রাজধানী অনুরাধপুরে প্রতিষ্ঠাও করলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, অনুরাধপুর, অনুরাধা নয়। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সময়ে রাজনৈতিক পালাবদলের ফলে রাজধানী নানান জায়গায় স্থানান্তরিত হয় ও সেই সঙ্গে পাল্টাতে থাকে পবিত্র দন্তের প্রতিষ্ঠানস্থল। অনুরাধপুরের পর একে একে পোলোল্লারুয়া, দাম্বদেনীয় ইত্যাদি প্রাচীন রাজধানী ঘুরতে ঘুরতে এখন সেই দন্ত ক্যান্ডি শ্রী দালাদা মালিগাঁও মন্দিরে রক্ষিত আছে। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায় যে দন্তপুর থেকে আনীত ওই বুদ্ধ দন্ত নিয়ে সিংহলের অনুরাধপুর বা অন্যান্য স্থানেও বছরে একবার সুসজ্জিত রথে নগর পরিক্রমার রীতি ছিল। গবেষক বা পণ্ডিতদের মতে দন্তপুরেও এই রথযাত্রার প্রচলন ছিল। কোনো কোনো ঐতিহাসিকের মতে বুদ্ধের দন্ত নিয়ে সেই বার্ষিক রথযাত্রাই শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে পর্যবসিত হয়েছে। তবে ঐতিহাসিকদের এই অনুমান একেবারেই কল্পনাপ্রসূত নয়। নানান তথ্যের বিচারে তারা এরূপ দাবি করেন। এমনকি চৈনিক পরিব্রাজক ফাহিয়েনও তার গ্রন্থে বৌদ্ধদের রথযাত্রা প্রচলিত থাকার কথা বলে গেছেন। সেখানে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার খোটানে বুদ্ধ মূর্তি নিয়ে বৌদ্ধ শ্রমণদের রথযাত্রা উৎসব পালন করতে দেখেছিলেন বলে লিপিবদ্ধ করে গেছেন। পরবর্তী অংশ আগামী পর্বে। বুদ্ধং শরণং গচ্ছামি।